গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ লিভিং ইন কলকাতা ডায়েরি। তো কলকাতা সফরে আরও একবার আমরা বেরিয়ে পড়েছি রথতলায়। আর এখানে রয়েছে একটা পুরীর আদলে একটা মন্দির। চলো, মন্দিরটায় আমিও প্রথমবারই যাচ্ছি, তোমাদেরকেও সাথে নিয়ে চলি। চলো দেখা যাক কি আছে ভেতরে। এই হচ্ছে এন্ট্রেন্সের মুখে রয়েছে দুটি সিংহের মূর্তি। উড়িষ্যার সিংহের মূর্তিগুলো কিন্তু এমন ধরনেরই তোমরা দেখে থাকবে, সেটাই রয়েছে এখানে। মন্দিরে ঢোকার পথের বাদিকে হঠাৎ নজরে পড়ল তিনটি রথ। এই তিনটি রথে চড়েই কিন্তু মাত্র কদিন আগেই জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী মাসির বাড়ি গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরেও এসেছিলেন। এরপর তারা মন্দিরে প্রবেশ করে গেছেন, আর রথগুলি বাইরেই রয়েছে এবং সেগুলি এখন খোলার কাজ চলছে। এই রথগুলোর কিন্তু বৈশিষ্ট্যও রয়েছে। তিনটি রথের কিন্তু রঙের বৈচিত্র্য যেমন রয়েছে, তেমনি রয়েছে এদের আলাদা আলাদা নাম। জগন্নাথ দেবের রথের রং মূলত লাল হলুদ, এটি শ্রী বিষ্ণুর পছন্দের রং এবং এই রথের নাম নন্দিঘোষ। এরপর রয়েছে বলরামের রথ। বলরাম দেবের রথের রং লাল সবুজ, যার নাম তালধ্বজ। এরপর রয়েছে সুভদ্রা দেবীর রথ, সেই রথের নাম হচ্ছে দর্পদলন এবং রং হয় লাল কালো। এখানে দেখো, অসাধারণ চিত্রের মাধ্যমে রথটাকে সাজানো হয়েছিল। আর এরপর রয়েছে রথের সমস্ত ঘোড়া, তাদেরকেও খুলে এখানে রাখা হয়েছে। এখানে রয়েছে সাদা, কালো এবং লাল তিনটি রঙের ঘোড়া। এই সাদা ঘোড়াগুলি কিন্তু মূলত জগন্নাথ দেবের রথের, আর কালো ঘোড়াগুলি বলরাম দেবের, আর লাল ঘোড়াগুলি সুভদ্রা দেবীর রথের। এই সাদা ঘোড়াগুলির নাম হচ্ছে শঙ্খ, বলাকা, শ্বেতা, হরিদর্শ এবং কালো ঘোড়াগুলির নাম তীব্র, ঘোড়া, দীর্ঘশর্মা, স্বরনাভ এবং লাল ঘোড়াগুলির নাম রুচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি রথের থেকে খুলে রাখা এই কাঠের অংশগুলির কাছে। আর এবার আমরা মূল মন্দিরটাতে প্রবেশ করব, যেখানে প্রবেশপথের শুরুতেই রয়েছে সিংহমূর্তি। এই সিংহমূর্তিগুলো কিন্তু বাইরের সিংহমূর্তিগুলির তুলনায় একটু আলাদা। এদের কিন্তু দেখলে সহজেই আমরা ছবিতে বা সাধারণত যে সিংহকে দেখি তার আদল একেবারেই বোঝা যায়, কিন্তু বাইরে যে সিংহমূর্তিগুলো আমরা দেখছিলাম তা মূলত উড়িষ্যার দিকে আমরা দেখি। যে সমস্ত মন্দিরগুলো উড়িষ্যাতে রয়েছে সেখানকার মন্দিরের কিন্তু বৈশিষ্ট্য ওই সিংহ। মূল মন্দিরে অধিষ্ঠান করছিলেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। জগন্নাথ দেবের যদিও এখানে দুটি মূর্তি দেখলাম, তার কারণটা সঠিকভাবে আমি বুঝতে পারিনি। আর এছাড়া রাধিকা এবং শ্রীকৃষ্ণেরও মূর্তি এখানে ছিল। এই স্থানটা কি তা কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি, তোমরা কেউ জানলে আমাকে জানিও। আর বাদিকে ছিল দেবাদিদেব মহাদেবের একটি মন্দির, যেখানে দেবাদিদেব মহাদেবের মাথায় ছিল একটি গামছার আচ্ছাদন। এছাড়া মন্দিরটা ছিল অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার হওয়ায় খুব ইচ্ছে ছিল একটি শিব মন্দিরে যাওয়ার, কিন্তু সেই ইচ্ছেই থেকে গিয়েছিল। তবে এই মন্দিরে আসার পর সেটা পূরণ হয়ে গেল। যদিও পুজো দেওয়া হয়নি, কিন্তু তবুও দর্শন তো পেলাম, সেটাই বা কম কি। মন্দিরটা কিন্তু অত্যন্ত সুন্দর। আর দেবাদিদেব মহাদেবকে দেখো কি সুন্দর ফুল মালা দিয়ে সাজানো হয়েছে। এখানে গামছার আচ্ছাদনটা তো অসাধারণ লাগছে। এখানে চারঘাটটাও কিন্তু ফুল দিয়ে সাজানো এবং ওপরে রয়েছে একটা অসাধারণ চাঁদোয়া। তোমরা কি এটার আর কোনো নাম জানো? তাহলে আমাকে জানিও, আমি কিন্তু চাঁদোয়া বলেই এটাকে জানি। আর এরপর ছিল একটি ছাতার মতন জিনিস। সব কিছু মিলিয়ে মন্দিরটা কিন্তু দারুণ। আর এর থেকে খানিকটা এগিয়ে গেলে একটি বটবৃক্ষের দেখা মিলবে, যেখানে বহু মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য অনেক সুতো বেঁধেছেন। কারুর হয়তো মনস্কামনা পূরণ হয়েছে, কারুরটা
ঈশ্বরের কাছে আবেদন করা হয়েছে, নিশ্চয়ই তিনি পূরণ করবেন। এই আশাতেই তো মানুষ ঘর বাঁধে, তাই না? গাছটি দেখো কি সুন্দরভাবে বাঁধিয়ে রাখা হয়েছে। সব মিলিয়ে পরিবেশটা কিন্তু অসাধারণ এবং সব থেকে বড় জিনিস অত্যন্ত পরিষ্কার, যেটা আমার সব থেকে ভালো লেগেছিল। এরপর যে জায়গাটাতে আমরা পৌঁছলাম সেটা গোমাতাদের জন্য। গরুকে হিন্দু ধর্মে গোমাতা অর্থাৎ মায়ের আসন দেওয়া হয়েছে, আর সেই গোমাতাদের সেবার জন্যই এই স্থানটি। এটিও দেখো কত সুন্দরভাবে সুসজ্জিত, আর ওপরে দেখো পাখার সুব্যবস্থা রয়েছে যাতে গোমাতাদের কোনোভাবেই গরমে কষ্ট না হয়। আর এখানে প্রত্যেকটি গোমাতার জন্য ছিল খাবারের বন্দোবস্ত। তারা কিন্তু প্রত্যেকেই নিজের নিজের আহার করতে ব্যস্ত ছিলেন। আর নিচের অংশটাও দেখো সব সময় যেন পরিষ্কারভাবে ধুয়ে মুছে রাখা হচ্ছে। খুব ভালো লাগলো জায়গাটা। এখানে কিন্তু তোমরা গোমাতাদের সেবাতে কিছু তাদেরকে খাওয়াতেও পারো, আবার অনুদান বক্সে কিছু দানও করতে পারো। মন্দির থেকে ফিরে যাওয়ার আগে আরও একবার মন ভরে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর দর্শন করতে চলে এলাম। সত্যিই কিন্তু দারুণ সুন্দর লাগলো আজকের এই পরিবেশ এবং আজকের এই মন্দির, অসাধারণ। কামারহাটি মিউনিসিপ্যালিটির ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটি, রথতলার এই মন্দিরটি। বিশেষত্ব হচ্ছে রাস্তা থেকে তোমরা এই যে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি ঠিক দেখো এই সিংহ মূর্তিগুলো কিন্তু রাস্তার ওপর থেকেই দেখতে পাওয়া যায়। এবং অটো বা বাস যে কোনো কিছুতেই তোমরা এখানে আসতে পারো, প্রাইভেট গাড়িতে তো আসতেই পারো। তো দেরি না করে এই মন্দিরে চলে আসো। আর মন্দিরের যারা রয়েছেন সেবা কার্যে নিযুক্ত তাদের কাছ থেকে আমরা আরও একটা ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে এই মন্দিরেও কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে। তবে ভোগের ক্ষেত্রে তোমাদের আগের দিনকে নাম লেখাতে হবে। আর ভোগের দু রকমের ব্যবস্থা রয়েছে। একটি ব্যবস্থা রয়েছে যেখানে তোমরা 130 টাকার বিনিময়ে ভোগ গ্রহণ করতে পারো, আর যদি তোমরা মালসা ভোগ চাও সেক্ষেত্রে তোমাদের 1500 টাকার একটি মানে পুজো দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের নাম গোত্র নিয়ে পুজো হবে এবং তোমরা তার সাথে মালসা ভোগ পাবেন এবং পাবে। আর মালসা ভোগের ক্ষেত্রে যেটা বিশেষত্ব, মালসা ভোগ কিন্তু একজনের জন্য নয়, তারা মানে 4 জন প্রায় তোমরা খেতে পারো সেই ভোগ। আর 130 টাকার বিনিময়ে তোমাদের যে ভোগটা দেওয়া হবে সেটা কিন্তু প্রতি মাথা পিছু 130 টাকা করে। সেক্ষেত্রে আলাদা করে তোমাদের পুজো তোমরা দিতে পারো, ডালি কিনে পুজো দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে তোমরা 1500 টাকার বিনিময়ে তোমাদের যেমন তোমাদের জন্য পুজোটাও এনারা দিয়ে দেবেন এবং তার সাথে সাথে তোমরা মালসা ভোগটাও পেয়ে যাচ্ছ। তো যে কোনো দিন এখানে আসতে পারো। ব্যারাকপুরের দিক থেকে আসলে রাস্তা পার হয়ে এবং শ্যামবাজারের দিক থেকে আসলে রাস্তার ওপরেই পড়বে এই মন্দিরটি। মাত্র কদিন আগেই সাঙ্গ হয়েছে রথযাত্রা পর্ব, আর এখন মন্দিরে মন্দিরে জগন্নাথ দেব আবার প্রবেশ করে গেছেন শুক্রবার দিন মা লক্ষ্মীকে রসগোল্লা ভোগ নিবেদন করে। কারণ মা লক্ষ্মী যে খুবই রেগেছিলেন তার উপরে, কারণ মাত্র দুদিনের কথা বলে 7টি দিন মাসির বাড়িতে কাটিয়ে তিনি ফিরেছেন ভাই বোনেদের সাথে করে। তাই মা লক্ষ্মী তার সঙ্গী সাথীদের নিয়ে দৌড় বন্ধ করেছিলেন। অবশেষে তার মানভঞ্জন করে জগন্নাথ দেব প্রবেশ করতে পেরেছেন মন্দিরে। আর আজ তাই সেরকমই একটি মন্দির থেকে ঘুরে এলাম। বাড়ির খুব কাছেই বেলঘরিয়ার মন্দির। বেলঘরিয়ার জগন্নাথ দেবের এই মন্দিরটা কিন্তু আমার দারুণ লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। তবে ব্লগটা শেষ করার আগে তোমাদের কয়েকটা ইনফরমেশন শেয়ার করে দিই। এই মন্দির মূলত ভোরবেলায় 5টা থেকে খোলা থাকে দুপুর 1টা অবধি, এবং সন্ধ্যেতে এটি আবার বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। এখানে ভোগারতির সময় হচ্ছে সন্ধে 8:30 এবং সকালের পুজোর সময় হচ্ছে সকাল 7টা। ভোগ নিবেদন করা হয় দুপুর 12টায় এবং এখানে ভোগ যে পাওয়ার ব্যবস্থা রয়েছে সেটা তো তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। 130 টাকার বিনিময়ে তোমরা কুপন কেটে ভোগ পেতে পারো। সেক্ষেত্রে যদি আগের দিন নাম লেখাতে পারো তাহলে খুবই ভালো, যদি না পারো তাহলে তোমাদের দিনের দিন খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে। আর যদি 1500 টাকার ভোগ তোমরা পেতে চাও তাহলে সেক্ষেত্রে 4 থেকে 5 জন এই ভোগ পেতে পারো
এবং সেক্ষেত্রে তোমাদের নাম গোত্র সমস্ত কিছু দিয়ে পুজো করে তবে এই ভোগ নিবেদন করা হবে। এটাকে মালসা ভোগ বলা হয়। আর এই ভোগ পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই আগের দিন গিয়ে নামটা নথিভুক্ত করে আসতে হবে। আর এই মন্দিরটা কিন্তু অসাধারণ। তোমরা বলো তো কেমন লাগলো? আচ্ছা, তোমরা যদি এখানে পৌঁছতে চাও তাহলে শ্যামবাজার থেকে যদি আসো তাহলে তোমরা বাসে এখানে রথতলায় নামবে। রথতলায় নেমে ঠিক কামারহাটি পৌরসভার পাশেই হচ্ছে এই মন্দিরটি। আর যদি তোমরা সোদপুর, ব্যারাকপুর বা এই দিকগুলো থেকে আসো সেক্ষেত্রে তোমরা বেলঘরিয়া স্টেশনে নেমে সেখান থেকে বাস বা অটো ধরে পৌঁছতে পারো এই মন্দিরে। এই মন্দিরটি কিন্তু অসাধারণ, তাই আর দেরি না করে খুব তাড়াতাড়ি ঘুরে আসো। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমরা যারা নিউ ভিউয়ার্স তারা কিন্তু চ্যানেলটাতে আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগামী দিনে আমরা কিন্তু কলকাতা শহরের আরো অনেক অনেক জায়গা তোমাদের জন্য নিয়ে আসব এবং তার সাথে স্ট্রিট ফুডেরও সন্ধান নিয়ে আসব। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি।